এই হচ্ছে সাংটি নদী, আর এই সাংটি নদীর ঠিক পাশেই এটা হচ্ছে হোমস্টেটা। ওই যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে, বরফ জমেছে, ওটা বুমলা। কাল তো ওখানে গেছিলাম। সেলা টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যি অনবদ্য। আলু পরোটা অরুণাচল যেন মায়াবী এক রমণীর মতো, যার রূপে মুগ্ধ হওয়া যায়, যার নেশায় মুগ্ধ হওয়া যায়, কিন্তু তাকে ছুঁয়েও ছুঁতে পারা যায় না। এখানকার পাহাড়, পর্বত, উপত্যকা, নদী সবই রূপকথার গল্পের মতোই নিজ নিজ লালিমায় আমাদের সম্মোহিত করে। শান্তি ভ্যালির ঐশ্বর্যও কোনো অংশে কাশ্মীরের পেহেলগাঁওয়ের চেয়ে কম কিছু নয়। তীর তীর করে বয়ে যাওয়া শান্তি নদী থেকে চোখ ফেরানো যায় না, সে এক অদ্ভুত আহ্বান তার। চলুন অরুণাচলের পাহাড়ি রাস্তার খাঁজে খাঁজে চড়ে বেরিয়ে একটু শান্তিতে শান্তিতে কাটিয়ে আসি। তো গুড মর্নিং। তাওয়াংকে বিদায় জানিয়ে আমরা আজকে যাচ্ছি শান্তি ভ্যালি। দিরাং থেকে 7-8 কিলোমিটার মতো। তো সেখানে আমরা আজকে স্টে করব। এখান থেকে 136 কিলোমিটার মতো, যেতে সময় লাগবে 4 ঘন্টা। রাস্তা একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, আর চারিদিকে পাহাড়ি পাখির আওয়াজ। উফ, অদ্ভুত শান্তির জায়গা। সামনে সূর্য, পাহাড়টাও আছে। এখান থেকে সেলা টানেল আর সেলা টানেল এখান থেকে আর 50 কিলোমিটার, আর দিরাং 100 কিলোমিটার। তো তাওয়াং থেকে ফেরার পথে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। আহ, এই জায়গাটা জং ওয়াটারফলস থেকে 2 কিলোমিটার আগে। আহ, জায়গাটা দেখায় কিরকম। কি খাবে? आलू पराठा में क्या होगा? आलू भाजी दे दीजिए फिर। आलू भाजी दे दीजिए। अचार? अचार दे देंगे। अचार तो अच्छा तो ये नहीं पता नहीं ये पता क्या नाम है तुम्हारा? বিশ্বনাথা, এটা কি তোমার জোগাড়, এই যে আলু ভাজাটা দেওয়াটা? আলু এটা ভালো করে দিয়েছো। না, বলেছিল আলু পরোটা তো নেই। আলু পরোটা সব বেশ ভালো কথা। আলু পরোটা, আচার, আলু ভাজা, শাক, এটা খেতে ভালো। এখান থেকে শান্তি ভ্যালি আর 100 কিলোমিটার মতো। 100 কিলোমিটার 3 ঘন্টা, 3 ঘন্টা 10-15 মিনিট মতো লাগবে। এই রাস্তাটা সেলার টানেল হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি পর। ওই রেঞ্জটা বুমলা। ওই যে স্নো ক্যাপ মাউন্টেনটা দেখা যাচ্ছে, বরফ জমেছে, ওটা বুমলা। কাল তো ওখানে গেছিলাম। ওই পাশের পাহাড়টা তো বরফ জমে, এটা কালকে ছিল না। এই সব পিকগুলোতে কিন্তু বরফ জমেছে। উফ, এই ভ্যালিটা অসাধারণ। পাহাড়ের রং, গাছগুলোর রংগুলোর জন্য পাহাড়টার রংটাই বদলে গেছে। হলুদ হলুদ কিছু গাছ রয়েছে, নাম জানি না। ওরে, আর সামনের এই ছোট্ট নদীটা, উফ, অসম্ভব সুন্দর জায়গা। মোটরসাইকেল রাইডের বড় মজা হচ্ছে রাস্তাতেই, কোনো ডেস্টিনেশনে নয়। অসম্ভব সুন্দর লাগছে এই পাহাড়টাকে।
একের পর এক আর্মির গাড়িগুলো আসছে। সেলা টানেল এখান থেকে আর 8 কিলোমিটার, কিন্তু ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। পরশু এই রাস্তা দিয়েই পেরিয়ে গেছিলাম, এত ঠান্ডা ছিল না। এবং দূরে যে স্নো ক্যাপ মাউন্টেন গুলো দেখা যাচ্ছিল চমড়ি গায়ে, সেগুলো পরশু একটাতে দেখা যাচ্ছিল স্নো জমেছে, এখন পরপর সব পাহাড়গুলোতেই স্নো জমে গেছে দুদিনে। আজকে বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। পরশু সেলা পাস করে যখন ফিরে আসতে যাচ্ছিলাম, এত ঠান্ডা একদমই ছিল না। বাইকে পাওয়ার ল্যাক করছে আজকে, যেটা পরশু ছিল না। অক্সিজেন লেভেল কমে গেছে। আর বাপরে বাতাস, কনকনে ঠান্ডা হাওয়া। সামনে যে বাইকার যাচ্ছে উনি কলকাতা থেকে, কথা হলো একটু আগে, কাপল রাইড করছেন ওনারা। দিরাং সেলা টানেল এদিকে, আর সেলা পাস সোজা। আমরা পরশু সেলা পাস হয়ে এই রাস্তা দিয়ে নেমেছিলাম, আর এই ডান দিকে রাস্তাটা সেলা টানেল হয়ে যাচ্ছে। তো ফেরার যখন এসেছিলাম তখন সেলা পাস দিয়ে, আর যাওয়ার সময় যাব সেলা টানেল হয়ে। সেলা টানেলের রাস্তা আশা করি ভালোই হবে। ওই দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে কয়েকটা, পরশু গেলাম তখন একটাতে দেখা যাচ্ছিল। অর্থাৎ এই একদিনে টেম্পারেচার অনেকটা ফল করে গেছে। ওয়েলকাম টু সেলা টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন। ওয়াও, এই হচ্ছে সেলা টানেল। সেলা টানেল এন্ট্রান্স, সেলা টানেল। এখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে। সেলা টানেলের মধ্যে এন্টার করবো এবার। লাইট লাগবে, হ্যাঁ অন্ধকার আছে। আরে সেরা এক্সপিরিয়েন্স এটা। ও অসাধারণ লাগছে, অসাধারণ। What an experience! সেলা টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যি অনবদ্য। উহ, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। বাইক রাইডের মজায় আলাদা। বাইক রাইড করলে এই এক্সপিরিয়েন্স গুলো গ্যাদার করা যায়। কি ঠান্ডা ভিতরে। ওরে বাবরে, হু হু করে মেঘ ঢুকতে শুরু করেছে, হু হু করে পাশ দিয়ে মেঘ ঢুকতে শুরু করেছে। কি হারে মেঘ ঢুকছে দেখো, ওয়েদার কিন্তু বেশ খারাপ হতে চলেছে। উফ, রাস্তায় ভোগাবে। অরুণাচল, প্রাইড অফ ইন্ডিয়া। আরে সর্বনাশ, সামনে তো পুরো মেঘে অন্ধকার হয়ে আছে। উফ, রাস্তা দেখা যাচ্ছে না বেশি দূর অব্দি।
আজকে যারা সেলা পাস করবে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ভালো ভিউ পাবে না। আমাদের এখন 20-30 কিলোমিটার নিচে নেমে গেলে এই মেঘটা কাটবে, মেঘটা থেকে অ্যাভয়েড করতে পারবো। যাক, মেঘটা থেকে আমরা একটু নিচে নামতে পেরেছি, মেঘটা এখন আমাদের মাথার উপরে চলে গেছে। আমরা 10 কিলোমিটার নিচে নেমে এসেছি আর মোটামুটি মেঘটাকে বাইপাস করতে পেরেছি। সেলা টানেল দিয়ে নামছি, রাস্তা তো অসাধারণ। অ্যাকচুয়ালি সেলা পাস যেটা ওটা পুরনো রাস্তা, আর সেলা টানেল চওড়া রাস্তা। এটা আর্মি ডিপ্লয়মেন্টের কথা মাথায় রেখে করা হয়েছে এই রাস্তাটা বা এই পোর্শনটা। উফ, সামনে পাহাড়টা কি সুন্দর দেখতে লাগছে। যাওয়ার সময় আমরা এই যে এখান থেকে এই রাস্তাটা নিয়েছিলাম, সেলা পাস, সেলার টানেল এদিক দিয়ে কাটে। তেজপুর 251, বমডিল 104, দিরাং 61 কিলোমিটার। এই কদিনে 105 বোধহয় আর্মির গাড়ি ক্রস করলাম। মোটর সাইকেলে ঘোরার এটাই সুবিধা, পুরোটাই আমার ডেস্টিনেশন, আলাদা করে ডেস্টিনেশন হয় না, রাস্তার দুধারই আপনার ডেস্টিনেশন। রবি ঠাকুরের সেই বিখ্যাত 2 লাইন, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। একদম আমাদের বাইকার্সদের ক্ষেত্রেও তাই, পথের দুপাশে আমাদের দেবালয়। দেখো উপরে কিরকম মেঘ হয়ে আছে, এই মেঘটা দিয়ে আমরা কিন্তু নেমে এসেছি। সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ, জিগজ্যাগটা কিরকম রয়েছে। এই জীবন বিজ্ঞান বইয়ে, মানে মাধ্যমিকের জীবন বিজ্ঞান বইয়ে ক্ষুদ্রান্ত বৃহদন্তের ছবি দেওয়া থাকতো পুষ্টিকতন্ত্রের মধ্যে, ঠিক ওরকম মনে হচ্ছে। এরকম ঝর্ণা ঝর্ণা ঝর্ণা, নাড়ি ভুড়ি সমেত মনে হচ্ছে। সামনে আসছে বৈশাখী। তো আমরা এখন দাঁড়িয়েছি বৈশাখী, বৈশাখীতে এসে একটু চা কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। যেটা খুব ইন্টারেস্টিং, বৈশাখীতে এখানে একটা শপ রয়েছে, হর্নবিল বেকারি অ্যান্ড গিফট শপ। তো এটা কিন্তু এখানে ডেকাথলনের স্টোর রয়েছে এবং সেটা আর্মিরাই পরিচালনা করেন। কিন্তু শপটা কিন্তু এইরকম, এই ডান দিকে স্টোরটা ডেকাথলনের স্টোর, এটা একটা ক্যাফে। আমরা এখান থেকে আবার একটা করে কফি খাই। এই হচ্ছে বৈশাখী। বৈশাখীতে কিন্তু খাবারের জায়গা ভালোই রয়েছে এবং সবই ইন্ডিয়ান আর্মি পরিচালিত। লাইন দিয়ে দেখতে পাচ্ছ আর্মির গাড়ি আর আমাদের সেনাবাহিনীর জওয়ানরা। অ্যাকচুয়ালি যেটা আমি আগেও বললাম, পশ্চিম তাওয়াংয়ের এই দিকটা বড্ড সেন্সিটিভ এবং পুরোটাই প্রায় আর্মি অধ্যুষিত এলাকা। চারিদিকে শুধু আর্মির গাড়ি। এটা একটা আর্মির বড় সেনা ছাউনি, একটা দেখতে পাচ্ছ সব আর্মি গাড়ি লাইন দিয়ে। আমরা এখন যাচ্ছি শান্তি ভ্যালি। শান্তি ভ্যালি আর 6 কিলোমিটার, দিরাং থেকে শান্তি ভ্যালির ডিস্টেন্স ওই 10 কিলোমিটার মতো। রাস্তাটা ভালোই, রাস্তা খারাপ নয়। দিরাং থেকে শুরুতে একটু খারাপ আছে, বাট টোটাল রাস্তাটা আপাতত ভালোই। ফাইনালি আমরা পৌঁছে গেছি শান্তি ভ্যালি।
কললদা বিশ্বনাথ আগে গিয়ে রুম টেক করবে। এই হচ্ছে তার ভ্যালি। ভ্যালিটা কিন্তু অসাধারণ ভ্যালি, অসাধারণ। আরে বেশ সুন্দর ভ্যালি, বেশ সুন্দর। দিরাং থেকে রাস্তা কিছু জায়গা খারাপ, কিছু জায়গা ভালো, মোটের উপর ভালো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সাংটি। সাংটিতে আমরা একটা রিভার সাইড হোমস্টে পেয়েছি। হোমস্টেটা সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। অসাধারণ হোমস্টে। এই ঠিক এই নদীর পাশে সাংটি নদী, সাংটি নদীর পাশ দিয়ে এই হোমস্টেটা দেখায় একবার। এই হচ্ছে সাংটি নদী, আর এই সাংটি নদীর ঠিক পাশেই এটা হচ্ছে হোমস্টেটা। আর অসাধারণ, এটাদের বসার জায়গা নদীর ধারে, আর চারপাশটা কিন্তু এরকম অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই রাস্তাটা দিয়ে, মেন রাস্তা থেকে এটা দিয়ে নেমে আসতে হবে। অসম্ভব সুন্দর। ছেলেপুলে তো দেখে পাগলা হয়ে গেছে। বিশ্বনাথ অলরেডি গামছা পরে এসে স্নান করতে যাওয়ার জন্য রেডি। এই যে খালি গায়ে তেল মেখেছে, তেল মেখে গামছা পরে স্নান করতে যাবে নদীতে। আর এই কটেজগুলোতে আমরা থাকছি, আমাদের জন্য বরাদ্দ এই দুটো। রুমের ভিতরটা দেখায় কেমন। বাইকগুলো আমাদের এখানে পার্ক করা হয়ে গেছে। একটা ডবল বেডরুম আর ওখানে একটা সিঙ্গেল বেডরুম। এখানে সোফা, এখানে হেলমেটগুলো সব রাখা হয়েছে। এটা একটা সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড। আর টয়লেটটা কিন্তু এরকম। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর জায়গা। আমি এই হোমস্টেটার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে আমার ফোন নাম্বারটা নিয়ে এখানে কথা বলতে পারেন, আসতে পারেন।